দর্শক স্টারলাইন মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান খবরগুলো। ভিসা নীতি মানে না আওয়ামী লীগ, বিএনপিকে শোধরাতে ৩৬ দিনের আলটিমেটাম। দিনের আলটিমেটাম দিলাম, ঠিক হয়ে যাক। আমেরিকার ভিসা নীতিতে মাথা টাথা খাওয়া হয়ে গেছে, তাই না? ভিসা নিষেধাজ্ঞায় এলোমেলো সরকার, সোজা কথায় কাজ না হলে রাজপথে ফয়সালার হুঁশিয়ারি বিএনপির। অরক্ষিত শহরের সন্ত্রাস কেড়ে নিল সাধারণের প্রাণ, গুলিবিদ্ধ ভুবন চন্দ্রের খোঁজ নেয়নি কেউ। সব জায়গায় শুধু আপনারা লোকজন আসি শুধু আমাদের থেকে কথাগুলো শুনতে চাইছে, তো প্রধানমন্ত্রীর কানে কি এখন পর্যন্ত পৌঁছায় নাই? 10 টাকার আলু 6 হাত ঘুরে 50 টাকা, সুযোগ সন্ধানীদের লাগাম টানার তাগিদ। এশিয়ান গেমসের চলতি আসরের প্রথম পদক জিতল বাংলাদেশ, পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে ব্রোঞ্জ নারী ক্রিকেটারদের। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। আজকে আমাদের আলোচনা নারীদের ভূমি অধিকার নিয়ে। নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়ায় একসাথে, এটি আজকের বিষয়। এ নিয়ে কথা বলতে 4 জন সম্মানিত অতিথি আছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন 3 জন। আছেন খুশি কবির চেয়ারপারসন, এএলআরড ও সমন্বয়কারী, নিজেরা করি। আছেন রওশন জাহান মনি, তিনি উপনির্বাহী পরিচালক, এএলআরড। আছেন অধ্যাপক ডক্টর সীমা জামান, তিনি ডিন আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জেনিফার ব্রাউন, তিনি সিনিয়র ল্যান্ড টেনিয়র বিশেষজ্ঞ, ল্যান্ডেসা। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই খুশি কবির আপনার কাছে আসতে চাই। এই যে নারীদের ভূমি অধিকার নিয়ে আমরা কথা বলছি, নানান ধরনের প্রতিবন্ধকতার কথা আমরা বিভিন্ন সময় শুনি। একদিকে যে অধিকার তাদের রয়েছে আইনত, সেটা পাওয়া নিয়ে সমস্যা, অন্যদিকে আইনে যে সমস্যাগুলো থেকে গেছে সেইগুলো। একটু যদি সংক্ষেপে এখনকার পরিস্থিতিটা আমাদের বুঝিয়ে বলতেন। পরিস্থিতি যেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের অধিকাংশ বাংলাদেশের নাগরিক গ্রামে বসবাস করে এবং কৃষির সাথে, ভূমির সাথে তাদের সম্পর্ক অনেক বেশি। তো যেটা হচ্ছে যে নারীদের ব্যাপারে সেখানে তারাও কিন্তু কৃষি কাজের সাথে জড়িত, তারা ভূমির সাথে জড়িত, ভূমি রক্ষা করা বিভিন্ন বিষয় নিয়ে। আর ভূমিকে এখানে আমি ব্যাপকভাবে বলবো, ভূমিকে ভূমি, জল, জঙ্গল, সব কিছু, বন, সব কিছু নিয়ে প্রাকৃতিক সম্পদ যেটা। তো সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের যে নিয়মগুলো আছে সেখানে নারীকে যেরকম বাংলাদেশের সব জায়গায় বা পৃথিবীরই অধিকাংশ জায়গায় নারীর বিষয়টা একটুখানি পিছিয়ে থাকে। নারীর সম্পদের উপর বা সম্পত্তির উপর তাদের যে মালিকানা, তাদের যে ভূমিকা, তাদের যে অধিকার, তাদের যে কাজ, এইগুলোকে ধরা হয় যে এটা হচ্ছে যে সহযোগী হিসাবে। তারা কিন্তু সমান অধিকার ভোগ করছে না। পরিবারের মধ্যেও সে কাজ করছে যে একটা পুরো, সেখানে কিন্তু দেখা হচ্ছে সেটা ওটা উপলব্ধি করা হচ্ছে যে সে এটা সহযোগিতা করছে, সেটা তার দায়িত্ব পরিবারকে। তো এইখানে সে খুব বেশি তার দখলে কাজের যে স্বীকৃতি সেটা পাচ্ছে না। তারপরে আইনগতভাবে যেটা ডক্টর সীমা জামান তো বলবেই, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ যেটা একটা হলো পারিবারিক আইন, যেটা উত্তরাধিকারের ব্যাপারটা চলে আসে। উত্তরাধিকারের ব্যাপারটা আসে হলো ব্যক্তি মালিকানা, মানে উত্তরাধিকারটা হচ্ছে ধর্মভিত্তিক, প্রত্যেকেই তার নিজ ধর্ম অনুসারে সে পাবে। এখন ধর্ম
মধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর বৈষম্য রয়েছে প্রত্যেকটা ধর্মে। আর এখানে অধিকাংশ মুসলিম, তারপরে অন্য ধর্ম আছে, যে সনাতন ধর্ম আছে, তারপরে অন্য ধর্মরা আছে। তো বিশেষ করে হিন্দু আর বৌদ্ধ ধর্মের মধ্যে তো উত্তরাধিকার পায় না নারী, এবং জীবন সত্য পান, কিন্তু এটা তো না, সে তো উত্তরাধিকার পাচ্ছে না, সে তো জমির মালিকানা পাচ্ছে না, জমির উপর তার নিয়ন্ত্রণ পাচ্ছে না, সে ওখানে থাকতে পারছে। আর ইসলামে সে অর্ধেক পাচ্ছে, সে পুরোটা পাচ্ছে না। বুদ্ধিজমে ওরা কিন্তু হিন্দু আইনটাই ফলো করে, তাই না? তো এই সব ব্যাপারে তো একটা আছে। তারপরে সরকারি নীতি যেগুলো আছে, নিয়ম যেগুলো আছে, যেরকম বলা হচ্ছে খাস জমি, এখন তো খাস জমি বিতরণের এটা কমে গেছে, কিন্তু খাস জমি বিতরণের সময় স্বামী স্ত্রী উভয় নামে দেওয়া হবে, ওই পত্তনটা দেওয়া হবে, বন্দোবস্ত দেওয়া হবে, পত্তনটা দেওয়া হবে। তো সেইখানে স্ত্রী ইসেতে মানে বন্দোবস্ত পেলেও, সে রেজিস্ট্রেশনটা পেলেও সে মনে করে এটা তার না, আর তার স্বামীও তাকে বলে এটা তুমি আমার স্ত্রী হিসাবে পেয়েছো, তুমি পাওনি। আর যে সকল একক নারী, অনেক নারী আছে যারা একক পরিবার চালাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে নীতিমালায় যে শুধুমাত্র সক্ষম পুত্র সন্তান থাকলে সে ভূমি পাবে। তো এই জায়গায় তো এখন একটা বৈষম্য রয়ে গেছে। তো এই বিষয়গুলো আর সামাজিকভাবে সব জায়গায় যে আইনগতভাবে পাবে, সে পেতে গেলেও তাকে কিন্তু পরিবার থেকে বলা হয় যে তুমি তোমার ছেড়ে দাও, তুমি নিচ্ছ কেন, ভাগ করছো কেন, ভাইয়ের উপর কি তোমার কোনো আস্থা নাই, পরিবারকে তুমি ভাঙতে চাচ্ছ, এই ধরনের একটা বিষয় চলে আসছে। যে কারণে নারীদের আসলে ভূমির উপর, সম্পত্তির উপর তাদের অধিকার বলতে গেলেই নাই। অধ্যাপক সীমা জামান, আপনার কাছে আসি। এই যে সামাজিক অবস্থার কথা আমরা শুনছিলাম, আসলে সংবিধান থেকে এই ব্যাপারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে যে নারী যাতে সম অধিকার পান, ভূমিতে তার অধিকার যতটুকু ন্যায্য সেটা পান, সংবিধান কি বলে এবং আমাদের আইনি কাঠামোটা এখন কি অবস্থায় আছে? যদি সংবিধানের কথা বলি, আসলে সংবিধানের আর্টিকেল 28, 19, 20 কিংবা আর্টিকেল 42-র কথা যদি বলি, প্রথমে আর্টিকেল 28-এ বলা হচ্ছে যে নারী পুরুষ সম অধিকার থাকবে। সেখানে আবার একটা খুব সুন্দর কথা বলা হচ্ছে যে নারীদের জন্য বা শিশুদের জন্য স্পেশাল প্রভিশন সৃষ্টি করা যেতে পারে। আর্টিকেল 19, 20-তে ডিগনিফাইড লাইফের কথা বলা হয়েছে, যে এভরিওয়ান হ্যাজ রাইট টু লিড আ ডিগনিফাইড লাইফ। আবার আর্টিকেল 42-তে খুব একটা ইন্টারেস্টিং বলছে যে সাবজেক্ট টু রেস্ট্রিকশনস, সবাই জমি ওন করতে পারবে, বিক্রি করতে পারবে। এই যে শব্দটা লিখেছে সাবজেক্ট টু রেস্ট্রিকশনস, আসলে সাবজেক্ট টু রেস্ট্রিকশন বলতে আমরা কি বুঝি? তাহলে এখানে একটা প্রশ্ন আসছে, যেটা খুশি কবি বলছিলেন যে সম্পত্তি আমি কিভাবে, ভূমিতে আমার অধিকারটা নিশ্চিত হবে। তো আমরা তিনটা পদ্ধতি ধরতে পারি। একটা হচ্ছে যে বাই পারচেজ, আমি ক্রয় করতে পারি। তো ক্রয় করার ক্ষেত্রে আমাদের কোথাও কোনো বিধিনিষেধ নাই যে মহিলারা বা নারীরা সম্পত্তি কিনতে পারবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেহেতু উনি নারী, যখন এই সম্পত্তি কেনা থেকে শুরু করে রেজিস্ট্রেশন পর্যন্ত এই প্রসেসগুলোতে ওনাকে যেই হ্যাসেলটা পার হতে হয়, সেটা ওনার জন্য একটা ঝামেলার বিষয় হতে পারে। এর বাইরে হচ্ছে ইনহেরিটেন্সের কথা। তো আমরা জানি যে ইনহেরিটেন্সের প্রশ্ন যখন আসে, তখন এইটা নিয়ে আমরা খুব একটা কথা বলতে চাই না। এটা দুটো অ্যাসপেক্ট, একটা হচ্ছে যে আমি সম্পত্তি পাবো কিনা, পেলে কি পরিমাণ পাবো, আরেকটা হচ্ছে যে আমি যে সম্পত্তিটা আইনগতভাবে পাচ্ছি ইনহেরিটেন্স লতে, সেটা আমি ভোগ করতে পারবো কিনা। তো প্রথম প্রশ্নটা যদি বলি, পুরো আইনটাতেই যদি কেউ অন্যভাবে না নেয়, এটা একটা বৈষম্যমূলক আইন। কারণ নারী সব জায়গায় পুরুষের থেকে কম পাচ্ছে, আবার কমের মধ্যে দেখা যায় একই অবস্থানে নারী যেটুকু সম্পত্তি পাচ্ছে, পুরুষ তার অবস্থান পরিবর্তন হলো, সম্পত্তির পরিমাণটা কমছে না। কিন্তু আবার যখন এই সম্পত্তিটা চাওয়া হচ্ছে, তখন একটা যেন একটা সোশ্যাল একটা যেন এটা একটা অপরাধ, যে কেন সম্পত্তি চাওয়া হবে। এটা আমি বলছি না যে সবাই একরকম করেই দেখে, কিন্তু আমরা যাদের অধিকারের কথা বলছি, তাদের জন্য কিন্তু এটা একটা সমস্যাই, যে তারা যখন সম্পত্তি চায়, ভাইরা যদি সহজে দিয়ে দেয় খুবই মানে এটা খুবই ভালো,
যদি দিতে না চায় তাহলেই হচ্ছে যে বোনদের আর বাড়িতে যেতে দিবে কিনা, তাদের সঙ্গে সম্পর্ক থাকবে কিনা, এটা একটা প্রশ্ন। আর 3 নাম্বার যেটা হচ্ছে যে গভর্নমেন্ট যে বিভিন্ন সময় খাস ল্যান্ড ডিস্ট্রিবিউশন করে বা নীতিমালার নেয়, সেখানে নারীর জন্য কি সুযোগ সুবিধা আছে, যেটা খুশি আপা একটু আগেই বলছিলেন যে জমি নিতে হলে খাস জমি হয় বিধবা হলে ছেলে থাকতে হবে, সক্ষম ছেলে, কিংবা হাজব্যান্ড ওয়াইফের নামে হবে। কেন মহিলারা কি চাষ করে না, মহিলারা কি কৃষিকাজ করতে পারে না? তাহলে এখানে যে বৈষম্যটা কেন রাখলো? যদি একজন ছেলে কৃষিকাজ করে খেতে পারে, একজন মহিলাও তো পারে। কিন্তু যেহেতু আমাদের আর্টিকেল 28-এ বলেছে যে সরকার চাইলে, রাষ্ট্র চাইলে মহিলাদের জন্য, শিশুদের জন্য বিশেষ আইন করতে পারে, আমি মনে করি যে ল্যান্ডের ক্ষেত্রেও এই সিস্টেমটা থাকা দরকার। এখন যে আইনি কাঠামো আছে সেখানে নারীদের পক্ষে আসলে কি রয়েছে? আপনি সংবিধানের যে অনুচ্ছেদগুলোর কথা বলছিলেন সেগুলো তো ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি, আইনগতভাবে সেগুলোকে প্রয়োগ করতে আমরা পাচ্ছি না। সেগুলো আছে, সরকার চাইলে প্রয়োগ করবে, না চাইলে করবে না। কিন্তু বাস্তবে এমন কি আছে যেটা আসলে নারীরা কাজে লাগাতে পারেন আইনি কাঠামোতে? একটা হচ্ছে যে ভূমি বিতরণ নীতিমালাতে যেটা আছে, সেটা যেটুকু আছে সেটুকু তারা পাওয়ার জন্য আন্দোলন করতে পারে। আরেকটা হচ্ছে যে কৃষক হিসেবে যদি নারীদেরকে একটা স্ট্যাটাস দেওয়া, স্বীকৃতি দেওয়া হয়, যে একটা ফার্মার কার্ড বলে, ওদেরকে যদি দেওয়া হয়, তাহলে জলমহল থেকে শুরু করে সব জায়গায় যখন বিতরণের নীতিমালাটা আসবে, সেখানে যদি তাদের যদি সহজে তারা একটা কার্ড পায়, তাদের পরিচিতি থাকে যে তারাও কৃষক, এবং তাদেরকে যদি কৃষক হিসাবে বিবেচনায় নিয়ে, এবং সাথে সে যে নারী, এটা আইনে কি এমন কিছু আছে যে একজন নারী কৃষক হতে পারবেন না, এরকম কিছু কি বলা হচ্ছে? কিছু বলার নাই, কিছু বলার নাই। কিন্তু আমরা যখন কৃষক বলি তখন আমরা সাধারণ অর্থেই ছেলেদেরকেই ধরে নিই। আমরা ধরে নিই যে এটা হচ্ছে একটু হার্ড ওয়ার্কিং, ফিজিক্যাল এফোর্ট বেশি দিতে হয়, মেয়েরা পারবে না। যার জন্য হয় কি যে যখন কৃষিকাজে মেয়েদেরকে নিয়োগের প্রশ্ন আসে, তখনও ভাবে যে মেয়ে তো শক্তি নাই, পারবে না, তাই ছেলেকে নেওয়া হয়। তো এটা হচ্ছে যে এটা শুধু সোশ্যাল রেকগনিশন, একটা লিগ্যাল রেকগনিশন থাকা উচিত। আমি মনে করি যে গভর্নমেন্ট একটা পলিসি নেওয়া উচিত যে কিভাবে একটা স্পেশাল প্রভিশন করে মহিলাদেরকে কৃষকের সম্মান দেয়, এবং তাদের জন্য একটা স্পেশাল প্রেফারেন্সের একটা সুযোগ রাখা যেতে পারে। একটা যেটা করা যেতে পারে যে কৃষক কাকে বলা হবে, সংজ্ঞাটাকে স্পষ্ট করা, যেখানে উভয় নারী এবং পুরুষ উভয় যেন কৃষক হিসাবে স্বীকৃতিটা পায়। স্বীকৃতিটা পেলে তারা কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা পেতে পারে, যেরকম তাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাও তাকে সহযোগিতা করতে পারে, বীজ পেতে পারে, ভূমি পেতে পারে, তারা লিজ নিতে পারে, অনেক কিছু করতে পারে, জলাশয় পেতে পারে। জলাশয় তো বা মৎস্যজীবীরা পাবে, কিন্তু অনেক কিছু তারা পেতে পারে। তো এই জিনিসটা হচ্ছে যে ওই আইনগতভাবে যদি এটা নীতিমালা হিসাবে, আর আইনগতভাবে এটা যদি স্বীকৃতি চলে আসে, যে সংজ্ঞাটাকে স্পষ্ট করা, যে সংজ্ঞাটা নারীকে বিশেষ করে এটা নিয়ে আসা হয়, এটা যেন কোনো ব্যক্তির উপর নির্ভর না করে যে সে এটা এই সংজ্ঞাটাকে কিভাবে বিশ্লেষণ করছে, ব্যাখ্যাটা করছে। ধন্যবাদ। We'll come to you, Jennifer Brown. We've been talking about the legal structure in Bangladesh regarding land ownership by women. We have heard about this campaign called Stand for Her Land. In short, it is being termed as S4HL. So can you give us a brief description about the aims and objectives of this campaign? Sure. Yeah, I'd be happy to. Thank you. So the Stand for Her Land campaign is a global campaign that recognizes the foundational importance of women's land and property rights. And I know the other guests have already said quite a few words about the importance of women's land rights. It's of course important for equality, but also critical for livelihoods, poverty reduction, food security and health, as well as the sustainable management of natural resources. So because of the foundational importance of women's land and property rights, international treaties, constitutions, many national laws call for equal property rights for women. However, despite the recognition on paper, women's land rights are still not realized in practice. So on the ground, women still own a fraction of the world's land and property. So the Stand for Her Land campaign is working to close that massive gap that stands between the written law on the one side and the realization of rights in practice. So
Yeah, please. We have been talking about how there are some discriminations in the laws, the personal laws in particular, in Bangladesh, and how even that much is not being implemented in most cases. So how do you remedy that? Right. Well, one of the things that the Stand for Her Land campaign is trying to promote is to think about land literacy on the ground, and then also social norms change on the ground. And so a shift of attitudes and perceptions on the ground level that helps to make women feel like they can claim their land rights. That also very importantly helps their husbands and fathers and brothers and sons think and understand more about the importance of women's land rights, and that when women are given land rights, it benefits not just the women, but the whole family. But of course, this requires, a great deal of thinking and encouragement and discussion, right? And so that's why the Stand for Her Land campaign tries to focus down on the grassroots level. And it also recognizes that, every country has different laws, every country has different social norms and different political environments. And that's why the movement really works with local CSOs and NGOs who understand the situation on the ground in their country or in their province or in their village. And they're the ones who are best placed to think about the solutions to help change attitudes and hearts when we're thinking about women's land rights. So we've been talking about how men in a patriarchal system like Bangladesh tend not to give property to women, tend to deprive them. And since men are in power in most cases, starting from the family to other different state organizations and organisms, how are women supposed to reclaim their right? Well, this is one of the reasons why the campaign finds it to be particularly important to engage with male champions, because it's good to have, of course, women calling for their own land rights, but when you have a local leader or a local government official who also starts supporting women's land rights, it's significant because they can be kind of a leader in terms of thinking about women's land rights, and it can encourage other men to also recognize the importance of women's land rights. So it's not just a campaign led and voiced by women, but we also rely heavily on male allies. And you're completely right that the patriarchy is entrenched, and it's a slow process, but it's amazing that just a few small things on the ground in a state or in a county can make a big difference. Just knowing that a local leader supports a women's land farming group helps encourage other men to also understand the importance of women's land rights. Can you give us a few examples of such incidents where people have actually moved in the positive direction? Sure, yeah. This is an example from nearby West Bengal state in India, but I was working there with groups, SHG groups, so self-help groups of women who, a lot of the cultural norms and social norms are quite similar. So women are not considered farmers. Women should stay close to the home. They might support agriculture a great deal, but they're not farmers, right? And so we worked on a project at Landesa where we worked with groups of women in self-help groups to lease in land and then to cultivate potatoes, all on their own, right? So they had some support from the local potato vendors, but they made the management decisions. They were given capacity building about what fertilizers and things to use, and they essentially became farmers. And it was because of the support of the local male vendors and the local village leaders that they were able to do so. And then we saw over the course of time how the attitudes of the other people, including the men in the village, changed. All right, we'll get back to you, Jennifer. Thank you. রওশন জাহান মনি আপনার কাছে যে বলছিলাম আমরা যে নারীরা কৃষক হতে পারেন না বা নারীরা সাহায্য করেন, বাস্তবতাটা আসলে কি, এবং এই যে আমরা বলছি যে নারীরা তাদের ভূমিতে অধিকার পেলে আসলে উৎপাদনশীলতা বাড়বে, সেটা কিসের ভিত্তিতে বলছি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন নারীরা পারে না বা সহযোগিতা করে, এটা হয়তো আজ থেকে আপনি যদি 50 বা 60 বছর আগে বলেন ওরকমভাবেই দেখা হতো। এখানে অনেকগুলি ফ্যাক্টর জড়িত ছিল, কিন্তু এতদিনে পরিস্থিতি অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা যেটা বলি খুব বড় আকারে, সেটা হলো ফেমিনাইজেশন অফ এগ্রিকালচার। পুরো এশিয়া জুড়ে হয়েছে, পেছনে অনেকগুলি কাজ এবং কারণ কাজ করছে।
এটা বাংলাদেশেও ঘটেছে। এবং এটা যদি বলি যে নারীরা ব্যাপক হারে এখানে বেরিয়ে আসছেন, কৃষিতে একেবারে সম্মুখভাগে কাজ করছেন, যেটা সহযোগিতা বলতে যে ঝাড়াই বাছাই বীজ সংরক্ষণ সেখানে কিন্তু তারা নাই। এবং এই যখন কৃষির আমরা আবার এটাও বলি যখন খুব ভঙ্গুর দশা, যে কৃষি অলাভজনক হয়ে গিয়েছে, ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড ব্যাপক হারে হয়েছে, তখন অল্প জমিতে কৃষি উৎপাদন সেটা আপনার নিজেদের খাদ্য যোগান পরিবার চালানো থেকে শুরু করে ম্যাক্রো লেভেলে পুরো জাতিকে সেই খাবারের যোগানটা দেওয়ার দায়িত্ব কিন্তু নারীরাই কাঁধে তুলে নিয়েছেন। কেননা আমি একটা পরিসংখ্যান দিয়ে বলি যে আমরা যে সরকারি যে পরিসংখ্যান যেটি রয়েছে বিবিএস বলে, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, সেই পরিসংখ্যান সরকারি হিসেবেই বলেছে এটা 17-র দিকে যে এখন বাংলাদেশে নারী কৃষকের সংখ্যা হচ্ছে আপনার পার্সেন্টেজ হচ্ছে 72.6। তো এখন এত সংখ্যক নারী যদি সেখানে সরকারি আইডেন্টিফাই করে থাকেন তাহলে পরিস্থিতি বদলেছে সেটা বলতে যেমন অসুবিধা হয় না, কিন্তু স্ট্রাগলের জায়গাটাও আমরা পরিষ্কার মিলায়ে নিতে পারি। যারা এই কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত, কৃষির মূল উপাদান হচ্ছে জমি। এই জমির মালিকানার ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে কৃষি জমি 4 থেকে মাত্র 5% যেটা ইফেক্টিভ মালিকানা বলি, যেটা 70% বেশি নারী কৃষক বলছেন। নারী কৃষকের হাতে যদি 4 থেকে 5% জমি থাকে তাহলে স্ট্রাগলটা হয় সেই জায়গায় যে একজন কৃষক হিসাবে আইডেন্টিফাইড হয়ে যখন এই সরকারি সহযোগিতাগুলিতে প্রবেশ করতে চান, প্রশিক্ষণ বলেন, বীজ সার অন্যান্য সমর্থনগুলি বলেন, তখন কিন্তু একটা আপনার কোল্যাটারালের কথা চলে আসে যে আমাকে জমি দেখিয়ে বলতে হবে আমি কৃষক, এবং সেটা দিয়েই আসলে ওই পদ্ধতিতে ঢুকতে হয়। যদিও সরকারের অনেকগুলি এখন পজিটিভ নীতিমালা রয়েছে, যেমন কৃষক হলে তার কৃষিতে জমি দেখাতে হবে না, উনি প্রবেশ করতে পারবেন ওনার এনআইডি দিয়ে, কিন্তু কার্যত এটা কিন্তু কাজে লাগাতে পারছেন না, এটা দিয়ে কৃষি কার্ড পাচ্ছেন না। তো এই সমস্ত বিষয়গুলি যারা জড়িত এবং নারীর ভূমি অধিকার, বিশেষ করে কৃষি জমির অধিকার এবং জীবন জীবিকা যাদের ওটার উপরে নির্ভর করে, যারা প্রোডাকশনের সঙ্গে জড়িত, আমরা কিন্তু সেই নারীদের এই স্ট্রাগলটা নিয়েই স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইনে তৃণমূলে কিছু মানে বাংলাদেশে আসলে এটা কিভাবে তৈরি হচ্ছে পরিস্থিতিটা, যাতে করে ধন্যবাদ আপনাকে। আমরা আসলে পুরো 1 বছর সময় নিয়েছি এটাকে এই আমাদের দেশীয় ভাবে এটাকে সাজানোর জন্য, যেহেতু উপযোগিতা যেমন রয়েছে সেরকম করে। জেনিফার ব্রাউন বলেছেন এটা একটি গ্লোবাল ক্যাম্পেইন এবং গ্লোবাল অনেকগুলি কোভেনেন্ট ট্রিটি রয়েছে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন গ্যাপগুলো কমিয়ে আনার জন্য। রওশন জাহানমণি, আপনার কাছে আপনি বলছিলেন যে কিভাবে স্ট্যান্ড ফর হার ল্যান্ড এই যে ক্যাম্পেইনটি সেটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে। ধন্যবাদ। আমি যেখানে শেষ করেছিলাম সেটা হলো যে স্ট্যান্ড ফর হার ল্যান্ড মানে হলো নারীর ভূমি অধিকার, কিন্তু আমরা একটা জায়গায় ফোকাস করতে চেয়েছি কোন নারী কোন ধরনের ভূমি এবং কেন সেটা করব। তো সেই ক্ষেত্রে আমাদের ফোকাস হলো সেই সকল নারী যারা কৃষক আমরা বলছি এবং যারা আসলে চাষাবাদ করে থাকেন, উৎপাদনের সঙ্গে জড়িত, এবং তাদের জমির অধিকারের কথা বলছি। এখন তাদের যখন জমির অধিকারের কথা বলি, বাস্তবতায় যেটা হয় যে জমি কিন্তু মালিকানা 3 রকম সূত্রে আসতে পারে। একটা হলো সংবিধান অনুসারে আপনি প্রাইভেট মালিকানা, যেটা ইনহেরিটেন্সের মধ্য দিয়ে আসে। এই নারীদের কিন্তু তেমন কোনো জমি থাকে না যেটা ইনহেরিট করতে পারেন, হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। তাহলে ওনাদের আরেকটা সোর্স যেটা থাকে, আরেকটা মালিকানা আছে সংবিধান অনুসারে, সেটা হলো আপনার কোঅপারেটিভ মালিকানা, যেটা মোটেও এনফোর্সমেন্টে নাই আসলে। তো একটাই বাকি রইল, সেটা হলো যে পাবলিক ল্যান্ড, যেটার প্রধান সোর্স হচ্ছে খাসল্যান্ড। সো সেই নারীদের জন্যে খাসল্যান্ডে যে ভূমি যেই অধিকারটা, সেটা নিয়েই আমরা এই ক্যাম্পেইনকে জোর দিচ্ছি। কেননা এনারা যারা চাষাবাদ করে থাকেন, ছোট্ট একখণ্ড জমি, হয়তো বাড়ির উঠোন, সেখানে পুষ্টি বাগান এগুলি করে থাকেন, আর ছোটোখাটো জমি যেগুলো সেগুলো তাদের যদি থাকে, আদারওয়াইজ তারা যেটা করেন হয় লিজ নেন, অথবা এই খাস জমিতে তারা কিন্তু এক ধরনের ব্যবহারিক মালিকানা, যেটাকে বলি যে টেনিউরাল সিকিউরিটি, ওইটা ওনারা পেতে পারেন। এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, এই খাস জমির একটা নীতিমালা আছে, সেখানে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তারা এটা পেতে পারেন। তো এইখানে যে অসঙ্গতি গ্যাপগুলো রয়েছে সেগুলো নিয়েই এই স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইনটা আমরা সাজানোর চেষ্টা করেছি। এবং আমরা বলতে কারা,
যারা এটার সঙ্গে জড়িত, যে নারীরা চাষাবাদ করছেন, যাদের জমির এরকম সমস্যা, এবং একই সাথে তাদের মজুরি বৈষম্যটা একেবারে প্রকট এবং সারা বাংলাদেশে একেবারে ব্যাপকভাবে এটা সব জায়গাতে রয়েছে। তো আমরা বিভিন্ন জায়গাতে আমরা বলি কমিউনিটি ডায়ালগ, সেটা করে 3টা জায়গায়, উত্তরাঞ্চল যেখানে আদিবাসী অধ্যুষিত কিছু সাঁওতাল যারা রয়েছেন তাদের, মধ্যভাগে ফরিদপুরের বিএফএফ বলে একটি সংগঠন এবং তার এলাকা, এবং এদিকে আবার দক্ষিণাঞ্চলে আমরা উপকূলীয় এলাকা, সেখানের নারী, সেখানের জমি, এগুলোর দিকে আমরা খুঁজে পেতে চেষ্টা করেছি যে কোনগুলি নিয়ে তারা এগুতে চান, আসলে তাদের এই চাষাবাদ বা নারী কৃষক হিসাবে স্বীকৃতি অথবা জমির অধিকারের ব্যাপারগুলি কোথায় বাধাগ্রস্ত হয়, যেটা নিয়ে তারা আসলেই এগুতে চান এবং কাজ করতে চান, কথা বলতে চান। এই পদ্ধতির মাধ্যমে আমরা সবগুলো কমিউনিটি ডায়ালগ থেকে কিছু কমনালিটিস, কিছু মানে একক বৈশিষ্ট্য, সেগুলি খুঁজে পেতে আমরা ওখানে চেষ্টা করেছি এবং এসছে। এবং এখানে মূলত 3টি জিনিসের উপরে এই ক্যাম্পেইনটা ফোকাস করছে। একটা হচ্ছে যে নারীদের ভূমিতে অধিকার, উত্তরাধিকার, এবং হলো খাস জমিতে প্রবেশাধিকার, সেটা নিয়ে। কেননা এখানে একটু আগে খুশি আপা বলেছেন, ডক্টর সীমা জামানও বলেছেন যে এখানে খাস জমি নীতিমালাটিতে একটা বৈষম্যমূলক বিধান রয়েছে, সেখানে উল্লেখ রয়েছে, সেখানে বলা হচ্ছে যিনি একা নারী, বলা হচ্ছে বিধবা ও স্বামী পরিত্যক্তা। যদিও এই কথাগুলো নিয়েও আমাদের অনেকটা আপত্তি রয়েছে, পরিত্যাগ যে কেউ করতে পারেন, স্বামী পরিত্যক্তা হবেন সবসময় সেটা তো কথা না। তো তাদের ক্ষেত্রে যদি এই জমিতে তারা প্রবেশাধিকার চান, তাহলে তাদের একজন সক্ষম পুত্র থাকতে হবে। তো এটা হতে পারতো যখন এই পলিসিটা হয় বহু বছর আগে, তখন হয়তো বাস্তবতা এরকম ছিল। 87 সালে এখানে খুশি আপা এবং আরও যারা অগ্রবর্তী ছিলেন, ওনাদের নেতৃত্বেই এই পলিসিটা আসলে তৈরি হয়েছিল। তখন আমরা একটা বাধা দিয়েছিলাম, প্রথমে নারীকে দিচ্ছিলই না, তো তারপরে যখন আমরা বললাম যে একক নারী আছে, তখন ওরা সক্ষম পুত্র, তারপরে এটা বলছে যে ঠিক আছে আমরা এটা বাদ দেব। তো এই 87 থেকে 2023 পর্যন্ত আর বাদ পড়েনি। তো তখনকার বাস্তবতায় হয়তো ওই যে আপনাদের একটা আমরা শুনেছি, আমরা যখন পরবর্তীতে এই কাজে যুক্ত হই, যে ঠিক আছে আসুক অন্তত। আর এখন কিন্তু নারীরা নিজেরাই কাজ করছেন, এবং আমরা যখন গ্রামেগঞ্জে কথা বলি ওই নারীদের সঙ্গে যারা সংগঠিত, তারা বলেন আমার চেয়ে যার কোনো পুত্র সন্তান নেই তার ওই জমিটা বেশি দরকার, কেননা তার আর ওরকম করে অল্টারনেটিভ কিছু নেই। এবং ওই জমি নিয়ে একা নারী কিন্তু অনেক উদাহরণ তৈরি করেছেন। আমরা বিভিন্ন চরাঞ্চলে, বিভিন্ন এই সকল অঞ্চলেও আমরা দেখেছি যে ওই জমিতে চাষাবাদ করে পরিবার চালানো, তার সন্তান, বিশেষ করে কন্যা সন্তান যদি হয়, তাদেরকে পড়ালেখা করানো, এগুলি তারা করতে পারছেন। তো কাজেই এটি একটি সময়ের দাবি যে এটা তুলে দেওয়া। আমরা বিভিন্ন সময় শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীও খুব এই ব্যাপারে বলেছেন যে এরকম এখনো রয়ে গেল নাকি, কিন্তু কেন যে এটা এখনো যাচ্ছে না সেটা আমরাও বুঝতে পারছি না। বিভিন্নভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, যেমন আজকেও আমরা তুলে ধরছি, হয়তো শুনবেন কারোর মাধ্যমে, এটা যদি এখান থেকে চলে যায়। সেটা ছিল একটা খাস জমিতে প্রবেশাধিকার। তারপরে হলো যে আপনার কৃষক হিসাবে স্বীকৃতি। আপা বলেছেন যে কৃষকের ওই রকম কোনো আলাদা করে নারী কৃষকের তালিকাও নেই, কেননা নারী কৃষক হিসাবে বা কৃষক হিসাবে কোনো সংজ্ঞায়িত করা নেই। তো সেই জন্য আমি মনে করছি কৃষক, কখনো মনে করছি যদি জমির দলিল থাকে তাহলে কৃষক, কখনো মনে করছে যে না, যেহেতু চাষাবাদ করছে কৃষক। এই ভোগান্তির মধ্যে নারীরা আছেন, কিন্তু এই উৎপাদনগুলো, বিশেষ করে খাদ্য উৎপাদনগুলো এখন সম্পূর্ণভাবে নারীর হাতে। কেননা এই খণ্ডিত জমিতে একটি পরিবার, পুরুষ প্রধান পরিবার বেশিরভাগই, তো সেখানে যেটা আছে যে তাদের দিয়ে এই চাষাবাদ করে পুরো বছরের কিন্তু তাদের এখন আর চলে না। তো তারা সিজনাল মাইগ্রেশন হচ্ছে, অথবা মাইগ্রেশন আউটসাইড দি কান্ট্রি, আমরা রেমিটেন্স আর্নার বলি, চলে যাচ্ছেন। ওই জমি এবং পরিবার, এই তাদের দেখভাল এবং তাদের খাদ্য নিরাপত্তা ওই নারীর উপরেই বর্তায়। ধন্যবাদ। অধ্যাপক সীমা জামান, আপনার কাছে ফিরে আসি। এই যে আমরা শুনছিলাম যে 87 সালের নীতিমালা, যেখানে এমন কিছু আছে যেটা আপাত দৃষ্টে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মনে হতেই পারে, আপনার কি মনে হয়? এবং সেই ক্ষেত্রে আসলে এই পরিবর্তনগুলো করানোর জন্য কি কোনো আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে? একটা হচ্ছে যে যেহেতু বলেছে যে নারী পুরুষ সবাই সমান অধিকার পাবে, তারপরে আবার বলেছে যে নারীদের জন্য বিশেষ সুবিধা থাকবে, তাহলে পুরুষকে যখন জমি দিচ্ছে তখন তো বলে নাই যে তার সক্ষম ছেলে লাগবে।
তাহলে মহিলাকে দেওয়ার সময় কেন সক্ষম ছবি ছেলে লাগবে? তাহলে এটা তো অবশ্যই একটা ডিসপ্যারিটির কথা বলছি, আমরা বৈষম্যটার কথা এখানে বলছি। হয়তো আমরা আমাদের ব্যাক অফ মাইন্ডে আছে যে সে মহিলা পারবে না, তাই একটা ছেলে থাকলে ছেলেকে দিয়ে চাষ করাবে। তো আমরা বলছি যে পৃথিবী অনেক এগিয়ে গেছে, এখন মহিলার আর ঘরে বসে নেই, তারা বাইরে বেরিয়ে এসছে। সুতরাং এটা হচ্ছে যে সরকারকেই তার নীতিমালায় পরিবর্তন আনতে হবে। এবং যেটা আমি বিশ্বাস করি যে আমাদের এই একটা আইন বাদে বাকি যে সমস্ত আইন আছে, ল অফ ইনহেরিটেন্সটা একটা, আমরা বলি যে একটা সেন্সিটিভ ইস্যু, যেখানে কেউ হাত দিতে চায় না। সবাই বিশ্বাস করে, সবাই জানে যে এখানে বৈষম্য আছে, নারীরা সম্পত্তি মানে একটা হচ্ছে আইনগতভাবেই তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, আর একটা সামাজিকভাবে তারা পাচ্ছে না, কিন্তু এখানে কেউ হাত দিচ্ছে না। তো আমরা সবসময় শুনি যে আমরা মহিলাদেরকে এগিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে এখানে হাত দিতে হবে। আমরা তো 1961 অর্ডিন্যান্সে এসে তো যে ছেলে মরে বাবা বেঁচে থাকতে ছেলে মারা গেলে নাতি সম্পত্তি পেত না, সেখানে তো আমরা হাত দিয়েছি, দিয়ে তো আমরা বলছি যে গ্র্যান্ড ডটার গ্র্যান্ড সান হচ্ছে বাবার দাদার সম্পত্তি পাবে। ওটাও তো নারীদের অধিকারের ক্ষেত্রে তো সনাতন ধর্মে পাশের দেশ ভারতেও পরিবর্তন এসেছে, হিন্দুলাতে তো ভারতে আমূল পরিবর্তন হয়ে গেছে, আমাদের দেশে তো সেই পরিবর্তনটা হচ্ছে না। তাহলে আমরা কেন পারছি না? এটা একটা সরকারকে ভাবতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যতগুলো ল আছে সেগুলোকে আমরা অ্যাপারেন্টলি মনে হয় জেন্ডার নিউট্রাল, কারণ আমরা শব্দটা ব্যবহার করি এনি পারসন, কিন্তু আসলে জেন্ডার নিউট্রাল হলেও প্র্যাকটিক্যাল জায়গায় গিয়ে ওটা জেন্ডার নিউট্রাল থাকে না। তখন কোনো না কোনোভাবে সেটাকে আমরা একটা ডেফিনেশনের মধ্যে ফেলে দিই যে এটা হচ্ছে ছেলেদেরকে অ্যাড্রেস করা হয়েছে। তো আমার মনে হয় যে যে সমস্ত জায়গায় নারীদেরকে আমরা মনে করি যে নারীরা ওখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে, সেখানে এনি পারসন শব্দটাকে নারী পুরুষ এই শব্দটা যদি রিপ্লেস করা হয়, তাহলে কিন্তু কার্যত আইনেরও কোনো ব্যত্যয় ঘটছে না। আমাদের জেনারেল ক্লজেস একটা আমরা হি ইনক্লুডস শি রেখে দিয়েছি, শি ইনক্লুডস হি তো বলছি না, হ্যাঁ হি ইনক্লুডস শি বলছি, সেটা না বলে হি শি দুটো আমরা ওইভাবে লিখে দিতে পারি। তাহলে যারা মহিলারা যখন জমি চায় বা কৃষকের দাবি করে, যারা ডিনাই করে, তাদের ডিনাইয়ের জায়গাটা একটু কমে যাবে। তারা সহজেই বলতে পারবে না যে না এটা আপনারা পারবেন না, কারণ এখানে তো আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তা আমি মনে করি যে আমাদের লগুলো এখানে এইটুকু পরিবর্তনে কিন্তু কারোই কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ নারী সমাজ একটু উপকৃত হতে পারে। সেই জায়গায় আমাদেরকে ইন্টারফেয়ার করার মানে সরকার এই ধরনের ক্ষেত্রে তো অনেক সময় আদালতের দ্বারস্থ হতে দেখা যায়, রিট পিটিশনের ব্যাপার আমরা দেখি, এই ক্ষেত্রে কি সে সুযোগ আছে বলে মনে করেন? যারা এইগুলো নিয়ে কাজ করছে, সাধারণত আমরা যদি বলি যে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মধ্যে যেতে পারে, যে যারা এটা নিয়ে কাজ করছে, নারীরা এই কারণে তারা জমি পাচ্ছে না বা জমিতে অধিকার পাচ্ছে না, কিংবা কৃষিকাজ করতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, সেই জায়গা থেকে অবশ্যই সুযোগ আছে, আইনগুলো নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। চাইলেই আমরা যারা এটা নিয়ে কাজ করছি সিভিল সোসাইটি, তারা এখানে প্রশ্ন রেজ করতে পারে। জি, ধন্যবাদ। Jennifer, would get back to you now. You've been talking about the S4HL campaign. How is it relevant for Bangladesh, and in what areas may it be implemented? Sure, yeah. You know, the Stand for Her Land campaign is a global campaign. So we have coalitions in a number of countries. Bangladesh is the first country that the Stand for Her Land campaign is active in Asia, but there are talks of expanding and starting coalitions also in Ethiopia and Nepal. But I think the thing about the Bangladesh, the reason that we were interested in linking up with the Bangladesh coalition is because there was such a rich, you know, and deep number of NGOs and CSOs who were already working on the ground on land rights issues, right? Who had a deep level of knowledge and experience working on land rights and also working on women's land rights. And so we wanted to link with them so that they could share their learnings with the other coalitions in other countries, and also could learn more things from the other coalitions in, you know, Colombia, Senegal, Uganda, Tanzania. So that it could go both ways. And also when you link to the Stand for Her Land campaign, you get links to, you know, funding, you get links to the global stage in order to further amplify your voice. And so we're just really happy to engage with the Bangladesh coalition in order to elevate the voices of the grassroots and local women in Bangladesh on those global stages, and also to learn from their experiences implementing projects on the ground in Bangladesh. So what are the challenges in Bangladesh, and what are the opportunities?
regarding this campaign? I mean, the challenges, I guess, are similar to all places, right? I mean, there's a number of, conservative interests who are perhaps not keen to see women's land rights be advanced, but that's common in many countries, including my own. The opportunities are that, Bangladesh is a country where the constitution recognizes equality for women and men. It's a country that has ratified CEDAW, the Convention to Eliminate Discrimination Against Women, which actually my own country has not done. And so there's a real scope to take what exists already in written law and to bridge that gap, as the campaign wants to do, bridge the gap between law and reality on the ground. And so that's the real opportunity, is to help ensure that women on the ground can take advantage of those written laws. What aspects of this particular treaty or other treaties that may be relevant can be or should be implemented? What particular aspects? Sure. So the Convention to Eliminate Discrimination Against Women calls for equitable property rights for women globally, right? And so within the Bangladesh context, there are reservations on 2 sections of that treaty that have to do with Would you elaborate on the term equitable? How is it being interpreted? What does it mean? Oh, that's a great question. Equitable would mean that not only do women have rights in practice and on paper, but in actuality. So equitable would not be that they have the potential to have those rights, but that they actually are able to realize those rights. So please go on with the point that we were making out before I asked this question. Yes, could you finish that? Yes. Thank you. And so within the Bangladesh context, sorry, I've lost my train of thought a little bit, but there's 2 reservations within CEDAW, so as regards the Muslim personal law in particular. And so that limits the ability of Muslim women within the country to fully have their land rights recognized in terms of inheritance, in terms of being able to qualify for government land. And so if the coalition is able to have those reservations lifted, then the rights for women within Bangladesh can be further realized. All right, thank you. খুশি কবির আপনার কাছে ফিরে আসি। আমরা বিভিন্ন ধরনের পারিবারিক আইন নিয়ে কথা বলছি এবং মাঝখানে কিছুদিন আলোচনাও শুনছিলাম ইউনিফর্ম পারিবারিক আইন নিয়ে, যেটা সবার জন্য প্রযোজ্য হবে। সেখান থেকে কি আমরা অনেক দূরে থেকে গেছি এখনো? আসলে অভিন্ন পারিবারিক আইন আমরা অনেক বছর, অনেক দশক ধরে আমরা এটার জন্য যুদ্ধ করে যাচ্ছি। যুদ্ধই বলবো কেন, এটা আমরা দেখছি না যে এটার কোনো আলো কোথাও চলে আসছে। সবচেয়ে বেশি এটা বাধা দেয় একটা হলো আমাদের ধর্মীয় যারা মোল্লা, ইমাম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্মের যারা আছে, আর হিন্দু পুরুষ যাজকরা, ধর্মীয় যাজকরা এত বিরোধিতা করছে যে এখানে দুটো গ্রুপই এক হয়ে যাচ্ছে। হিন্দু নারীরা কিন্তু স্পষ্ট, এবং অনেক সময় এত হাস্যকর ওরা একটা যুক্তি দেয় যে এই ভয়ে অনেক দূরে আসার পরেও কিন্তু এটা হচ্ছে না, কিন্তু তারপরেও আমরা এটাকে জোর করে নিয়ে আসছি। কেন সিডর আমরা রাটিফাই করেছি, কিন্তু আমরা একটা ছোট রেখেছি যে 2, যেটা ইসেতে যে 2 হলো যে যেখানে সব ধরনের বৈষম্য আইন, সব কিছু প্রথা সব বাতিল করা হবে। তো সেখানে আমাদের রাষ্ট্র সরকার বলছে এটা একদম প্রথম থেকে, কেন সিডা তো হয়েছে আমাদের 95 পর থেকে, তো না সিডাটা আসছে 85 পর থেকে, 95 পর থেকে হয়েছে আমাদের ওই নারী উন্নয়ন নীতিমালা। তো যেটা হচ্ছে যে 85 পর থেকেই সিডা যখন শুরু হয়েছে, তো তখন থেকেই এই রিজার্ভেশনগুলো নিয়ে আসছে। তো এই ভয় পায় যে আমি বোধহয় ভোট পাবো না, আমাদের ধর্মর বিষয়টা এটা। কিন্তু এ নিয়ে যখনই আলোচনা হয় আমরা বিভিন্ন সংগঠনের তরফ থেকে প্রতিবাদ শুনি যে এতে ধর্মের ক্ষতি হবে বা ধর্মের যে অধিকার সংবিধানে আছে সেটা খর্ব করা হচ্ছে। তো এখানে তো নারীদেরও একটা বলার কিছু আছে, তারা আলাদা করে বলছেন না। 50 ভাগ ভোটের তো নারী, 50-এর একটু বেশি। হিন্দু নারীরা কেন এগিয়ে এসে বলছেন না যে আমরা এই পরিবর্তন চাই? তারা যে বলছে না সেটা না, তারা তো বলছে। আর আমরা
অভিন্ন পারিবারিক আইনের জন্য যে এখন থেমে আছি সেটাও না, এখনও কিন্তু বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে, মুভও করা হচ্ছে। কিন্তু এইটা আমার মনে হয় আমাদের কণ্ঠটাকে আরেকটু জোরদার করতে হবে, আরও বেশি যৌথভাবে একেবারে একই সাথে এমন জোর গলায় করতে হবে যে আমাদের ভোটের জায়গায় যদি পেতে চাও সেটা করতে হবে। কিন্তু যেটা আমি আগে বললাম মানসিকতা, অনেক নারীরাও মনে করে যে এটা নারী মানে যেভাবে যুগ যুগ ধরে তাদের চিন্তার মধ্যে তাদের ভেতরে অন্তরে যেরকম করে চলে আসছে তারাও এটা কিন্তু এইভাবে দেখে যাচ্ছে। তো আমাদের আসলে অভিন্ন পারিবারিক আইন না করা পর্যন্ত আসলে আমরা ঠিক মতো এগুতে পারবো না। কিন্তু এইখানে পরিবর্তন আনতে আসলে কি করা যাবে, যেখানে নারীও ভাবছেন যে আসলে জমি দিয়ে আমি কি করব, এটা আমার ভাই পাক, অনেকে হয়তো ভাবছেন। হ্যাঁ, কিন্তু অনেক আমরা আমল পরিবর্তন আনি আইনের মধ্যে, সেখানে সকল নাগরিক, সব নাগরিক শতভাগ ওটাকে হয়তো গ্রহণ নাও করতে পারে, আর তাদের মতামত নিয়েও এই আইনগুলো পাশ করা হয় না। তো আমি এই জায়গায় কেন করতে যাব না কেন? আর যেটা সীমা জামান আগে বলেছে যে যখন মুসলিম পারিবারিক আইনে কিছু পরিবর্তন নিয়ে আসছিল, সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং পরে তো এটা গ্রহণ করা হয়েছে, এটা নিয়ে তো কেউ এত বেশি হইচই করেনি। যদিও এটা আইয়ুব খানের আমল আর মার্শাল ল ছিল, কিন্তু আমাদের এখানে তো এখন সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে এত বড় সংখ্যক একটি দল আছে, তার যারা সরকারি দল, তো সরকারি দল চাইলে তো এটা পার্লামেন্টে পাশ করে দিতে পারে। পাশ করলে কিন্তু একবার শুরু হয়ে গেলে এটা কিন্তু আর চলে আসছে আমাদের আইন, হ্যাঁ, আইন হিসাবে চলে আসবে। সেটা আমি মনে করি এটা দরকার। আরও বেশি দরকার হচ্ছে যে যারা রওশন জাহান মনি বলছিল যে আমাদের কিছু প্রান্তিক জনগোষ্ঠী আছে যাদেরকে আমলে নেওয়া হয় না, আদিবাসী যারা আছে, তারপরে যারা যে নারীদের কোনো না কোনো হয়তো পুরোপুরি আমরা যেটাকে সক্ষমতা বলি সেটা নাই, যদিও তারা সক্ষম অনেক কিছু করতে। আপনাদের মিডিয়াতেও অনেক সময় দেখিয়েছেন যে হাত নাই পা দিয়ে লিখে পরীক্ষা পাশ করছে, কাজ করছে, তো সব করতে পারে। তো সেখানেও ভূমির ব্যাপারে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে অনেক বেশি। আরও যেটা হচ্ছে যে যারা হয়তো রূপান্তরিত নারী, তাদের বেলায় কি হবে? যারা হয়তো কোনো লিঙ্গ, উভয় লিঙ্গই তারা করছে, তাদের ব্যাপারে কি হবে? হ্যাঁ, সরকার বলেছে তৃতীয় লিঙ্গ করে একটা স্বীকৃতি দিয়েছে। তো স্বীকৃতিটা শুধু কাগজে দিলে হবে না বা কিছু চাকরির কোটা দিলে হবে না, এটা তো তাদের সম্পদে অধিকার পাওয়ার ব্যাপারেও এটা একটা বড় দরকার। তো এই জিনিসগুলো খুবই দরকার। আর আমরা একটা জিনিস আমি শেষ বলতে চাচ্ছি যে বাংলাদেশও খুব দেখাচ্ছে যে আমরা আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট গোলস, যেটা এসডিজিতে আমরা কিভাবে আমরা এগুচ্ছি, সবাই মানে এটা নাগরিক সমাজরাও কাজ করছে সবাই, আর সরকার তো আছেই, মানে তাদের তো একজন সিনিয়র সেক্রেটারিও আছে যে ইনি এই বিষয়গুলো দেখেন, আলাদা বিভাগও আছে। তো সেখানে কিন্তু 5 নম্বর যেটা এসডিজি, সেটা হচ্ছে নারীর সমতা, ক্ষমতায়ন, সব কিছু। 5.7 যেটা কেন হচ্ছে টার্গেট থাকে, তো 9টা টার্গেট আছে 5 নম্বরের অধীনে। তো 9টা টার্গেটের মধ্যে 7 নম্বর হচ্ছে যে সমান অধিকার হলো প্রত্যেকটা অর্থনৈতিক সম্পদের উপর, রিসোর্সেসের উপর, প্রপার্টি ওনারশিপ আর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। তো এখানে প্রপার্টি ওনারশিপের উপর খুবই স্পষ্টভাবে এখানে দেওয়া হচ্ছে যে তাদেরকে সমান অধিকার দিতে হবে, এবং এটা ইন্ডিকেটরগুলোও আছে যে কৃষি ক্ষেত্রে ওদের তাদের অধিকার যেরকম থাকতে হবে সেটা নিশ্চিত করতে হবে, এবং তাদের মালিকানাও নিশ্চিত করতে হবে। সেখানে এটা নারীকেও নিয়ে আসা অবশ্যই দরকার। এবং আর একটা হলো যে কোন কোন দেশে ওই
আইন করা হয়েছে, নারী বান্ধব আইন ভূমির ব্যাপারে, ভূমির যেন নারী যেন ভূমিতে যেতে পারে সে ব্যাপারে যে আইনগুলো করা হয়েছে সেটাও কিন্তু একটা ইন্ডিকেটর। তো আমরা যদি দেখাতে চাই আমরা এই 7 নম্বরটা বাদ দিয়ে আমরা 1, 2, 3 করেই আমরা বললাম যে না আমরা 5 নম্বরটা সক্ষম হয়েছি, সেটা তো আমরা তো তখন প্রশ্ন উঠাবো তাহলে 5.7টা তো কোথায় গেছে, এটা তো তোমরা করনি, এটা বাদ। ধন্যবাদ। রওশন জাহান মনি, যদি আর কিছু যোগ করার থাকে আপনার। না, ধন্যবাদ। আপা বললেন যে আমরা এই দেশীয়ভাবে যে কাজগুলো করার চেষ্টা করেছি, আমরা সব কিছুতে নারী পুরুষ বলে থাকি, কিন্তু আপা এইমাত্র যেটা বললেন যে ট্রান্স উইমেন যারা আছেন আমরা ওনাদের সঙ্গেও এই ক্যাম্পেইনে তারা যুক্ত আছেন, এবং তাদের সঙ্গে যখন কথা হয় আমরা আবারও শুনতে পাই কিছু বিলস, কিছু আপনার পলিসি ড্রাফটিং হচ্ছে, ওখানে ওনাদের টোকেনিস্টিক হলেও কিছুটা পার্টিসিপেশন আছে, সেখানে সব কিছু শেষে আবার তাদেরকে হয় নারী অথবা পুরুষ হিসাবেই আইডেন্টিফাইড হতে হবে, এরকম একটা অবস্থায় চলে গেছে। তো সেইটাও আমরা অ্যাড্রেস করার এই ক্যাম্পেইন চেষ্টা করছে। তো ওনাদের জন্য করবে নট দ্যাট, এখানে যে ক্যাম্পেইনের মধ্যে আমাদের সঙ্গে মিডিয়া ব্যক্তিত্বরা আছেন, একাডেমিক্সরা আছেন, এখানে অ্যাক্টিভিস্ট যারা আছেন, তো সবাই মিলেই আমরা মনে করি তাদের যখন কথা আসবে সেখানে, এবং আমরা যখন কথা বলবো তারাও যুক্ত হবেন, এরকম করে, কেননা কোনোটাকে বাদ দিয়েই আসলে এই অধিকারের জায়গাটা আমরা মনে হয় যেন সম্পূর্ণ করতে পারছি না। তো এই ক্যাম্পেইন ইনক্লুসিভ অফ আমরা যেভাবে বলি যে প্রত্যেকে, তো সেটা একটা বিষয়, কিন্তু ফোকাসটা আমাদের সেই গ্রামীণ নারী যারা সত্যি সত্যি চাষ এবং উৎপাদনের সঙ্গে জড়িত, জমিতে প্রবেশাধিকার যার দরকার, এবং একই সাথে কৃষির সাহায্য সমর্থন দরকার। এই যে আমরা কিছু নীতিমালার কথা এখানে আলাপ হলো, আইনের কথা আলাপ হলো, বিভিন্ন দেশে দেখবেন সরকারের পলিসি এবং পরিষ্কার কিছু কমিটমেন্ট থাকে যে আমার ল্যান্ডের ক্ষেত্রে আমার প্রোগ্রাম হচ্ছে এই, তখন যারা আছেন যে ডিমান্ড সাইড থেকে খুব গুছিয়ে এটাকে বলতে পারেন যে হ্যাঁ আমরা পাইনি বা এতটুকু হওয়া দরকার, করা দরকার, কিন্তু এখানে আমরা স্ট্রাগলটা করি, এরকম কোনো ক্লিয়ার কমিটমেন্ট আমরা পাই না যে জমি নিয়ে কী করতে চাই। হ্যাঁ, তো সেটা যখন না থাকে, কিন্তু ছোট ছোট প্রোগ্রাম দিয়েও উদাহরণ দেখা যায়, যেমন কোভিডকালীন পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কিছু বিশেষ প্রোগ্রামও এসছে, পুষ্টি বাগান। তো এই পুষ্টি বাগান যখন এসছে সেখানে প্রশিক্ষণ, বীজ, তার সাথে টেকনোলজি, এগুলি যখন একটু এক্সটেন্ড করা হলো, তখন নারীরা ঠিকই যারা কাজ করেন তারা ডিমান্ড করার চেষ্টাগুলো করেছেন, কিন্তু এই ক্যাম্পেইন যেটা করেছে সংগঠিতভাবে, যেটা এটা বেশি পরিমাণে এখন পাওয়া যাচ্ছে, তো ক্লিয়ার প্রোগ্রাম দিতে হবে যাদের জন্য আমরা করতে চাই, সেখানে কমিটমেন্টটা দেখতে গেলে তো প্ল্যানের সাথে প্রোগ্রাম এবং বাজেট সহ আসতে হবে, এদিকে আসলে পরে তখন গুছিয়ে সংগঠিত হয়ে আমরা যেটা বলি মোবিলাইজ করে তারপর ডিমান্ডটাকে রেইজ করা। তো ক্যাম্পেইনটা সেগুলো যেটা আছে সেটাকে ধরে করে সেখানে উদাহরণ তৈরি হচ্ছে, আমরা অনেক সময় গুড প্র্যাকটিস বলি, তো সেগুলোকে দিয়ে আমরা আবার সরকারের কাছেই যেতে চাই, বলতে চাই যে এগুলো কার্যকর। এখন এই ক্যাম্পেইনের আরেকটা জায়গা হচ্ছে যে কি আসলে কার্যকর হচ্ছে, কি হোয়াট ওয়ার্কস, হোয়াট ডাজ নট ওয়ার্কস, আমরা এইভাবে বলি যে এই ক্যাম্পেইন দিয়ে পরিষ্কারভাবে এগুলো তুলে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা বলি পাইলটিং 3টা এরিয়াতে হচ্ছে, সেগুলি উদাহরণ নিয়ে আমরা জাতীয় পর্যায়ে কথা বলতে চাই, যে পরিষ্কার করে প্রোগ্রাম যদি আসে এবং এখানে কমিটমেন্টটা দেখানো হয়, তখন এদিক থেকে রেডিনেসটা কাজে লাগে। আদারওয়াইজ শুধু বলাই হয়, খুব কমই সেখান থেকে কিছু ফলাফল তৈরি করা যায়। রওশন জানমনি, একটা জিনিস খালি আমি বলতে চাচ্ছি যে আদিবাসী নারীরা অধিকাংশই কিন্তু মাঠে কাজ করে, কিন্তু আমাদের দেশে আদিবাসী, যদিও আমরা আদিবাসী বলছি না, ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা বলা হচ্ছে, যেটা পছন্দ না, বা যাই হোক, এই যারা আছে তাদের ব্যাপারে ভূমির উপর মালিকানা আর স্বীকৃতি একদম নাই। কেন? ওদের ট্র্যাডিশনালি তাদের ছিল যে তারা ওইকালে এটা কমিউনাল ব্যক্তি মালিকানা, তো তারা ব্যক্তি মালিকানা ছিল না, তো সেই কারণে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আর সবচেয়ে বেশি কাজ করে নারী, তারা কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। এটাও কিন্তু আজকে থ্যাংক ইউ আপা, এটা খুবই জরুরি যে কথাটা আপা তুলেছেন। ওনারা কিন্তু বিভিন্ন রকম নর্মস বলি আমরা, যে প্রথা এবং ট্র্যাডিশন দ্বারা চলেন, যেগুলি কোডিফাই করা হয়নি। এখন যেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের দেশে রিভিশনাল সার্ভের একটা সিস্টেম আছে, এক মাথা থেকে শুরু হয়, আর এখন ডিজিটালাইজড হচ্ছে। তো ওই প্রক্রিয়ায় গিয়ে তাদের জমি কিন্তু অন্য কোথাও আলাদা করে যেহেতু রেকর্ড করা যাচ্ছে না, কেন জরিপের সময় রেকর্ড করার জন্য কয়েক ধরনের ডকুমেন্টস লাগে,
ওটা যেহেতু তারা রাখেন না, এটাতে বিশ্বাস করেন না, জমিগুলো সব খাস জমি হিসাবে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। এবং অন্য যারা আমরা বলি ল্যান্ড গ্র্যাবার, যারা ভূমিদস্যু ভূমি দখলকারী, তারা কিন্তু ওগুলি আবার সহজে নিয়ে নিতে পারছেন। তো তাদের জমিগুলি খুবই ভঙ্গুর এবং অরক্ষিত অবস্থায় আছে। এবং নারীদের উত্তরাধিকার, এই যে আমাদের মেইন স্ট্রিম বলি, আমাদের মতোই শুধুমাত্র গাঢ় এবং খাসিতে কিছুটা ভিন্ন রকম, সেটাও ম্যাট্রিলিনিয়াল আমরা বলে থাকি, এছাড়া বাকিগুলো একই রকম। আজকের মতো সময় ফুরিয়ে গেছে, তবে অনুষ্ঠান শেষ হওয়ার আগে আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে ছিলেন, সহযোগী হয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন, তাদের পরিচয়টা আমরা জেনে নিচ্ছি। স্ক্রিনে নিশ্চয়ই দেখছেন আপনারা। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনাদেরকেও ধন্যবাদ যারা অতিথি হয়ে এসেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি আজকের মতো।